নমস্কার। খবরদার, কথা নয়। নির্বাচন চলছে, কথা তো বলতেই হবে, কিন্তু সেই কথা কেমন কথা, কার জন্য কথা, সেটা আমাদের বুঝতে হবে এবং জানতেও হবে। আমরা খুব অবাক হয়েছি, দেশের প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে ব্যাপক বিতর্ক ছড়িয়েছে। আজকে নির্বাচন কমিশন বিরোধী দলের অভিযোগকে কেন্দ্র করে একটি চিঠি পাঠিয়েছেন ঠিকই, কিন্তু সেখানে নির্বাচন কমিশনের বক্তব্য হচ্ছে এই যে শব্দ ব্যবহার, এই শব্দ ব্যবহার হচ্ছে দলীয় যে সমস্যা বা দলের দায়, যিনি বলেছেন তার দায় সম্পর্কে নির্বাচন কমিশন নীরব। আমরা বেশ কিছুদিন থেকেই বলছি নির্বাচন কমিশনের যে বক্তব্য বা নির্বাচন কমিশনের যে কর্তব্য, সেই নিয়ে আমরা নানা প্রশ্ন তুলেছি। আস্তে 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 বিষয়টি স্পষ্ট হচ্ছে। এই সুযোগে কিন্তু রাজস্থানের একটি জায়গা বাঁশওয়ারা আমরা তো চিনতামই না, কিন্তু ভারতের মাননীয় প্রধানমন্ত্রী সেখান থেকে এমন এক বক্তব্য রাখলেন যার ফলশ্রুতিতে ওই বক্তব্য যেমন নিন্দিত হচ্ছে, কোনো সমস্যা নেই, বা এই নিয়ে কোনো সমস্যা নেই যে এটা নিন্দিত হচ্ছে, কিন্তু পাশাপাশি রাজস্থানের এই বাঁশওয়ারা জায়গাটাও কিন্তু অনেকটাই পপুলার হয়ে গেল। আমরা এই নিয়েই আজকে সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করব। এসেছেন রাজ্যের মানবাধিকার কর্মী শ্রী পুরুষোত্তম রায় বর্মন আমার বাঁ দিকে। পুরুষোত্তম না, অনেক দিন ধরেই বিষয়টা লক্ষ্য করছি, এবারের নির্বাচনে প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেকেই এমন সব শব্দ ব্যবহার করছেন, এমন সব ভাষা ব্যবহার করছেন যা অতীতে শোনা যায় না, এবং প্রধানমন্ত্রীর কাছ থেকে এই ধরনের ভাষা ব্যবহার কি অবাক হওয়ার মতো না? এইবারের নির্বাচনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গত রোববার রাজস্থানের জালোরে, এর পরবর্তী সময় বিভিন্ন জায়গায় যে বক্তৃতা করছেন, খুব স্পষ্ট করে বললে, কম করে বলল, এটা সম্পূর্ণভাবে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করা। এই বক্তৃতা নির্বাচন বক্তৃতা নয়, ঘৃণা ভাষণ ছড়ানো, মিথ্যার আশ্রয় নেওয়া, কংগ্রেস দলের নির্বাচনী ইশতেহারকে বিকৃতভাবে উপস্থাপনা করে তার মধ্য দিয়ে ধর্মীয় মেরুকরণ তীব্র করার চেষ্টা এবং তীব্র সাম্প্রদায়িক ঘৃণা তৈরির চেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী করছেন। এইটা একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে কোনোভাবেই আশা করা যায় না। এটা একজন প্রধানমন্ত্রীর পদের সাথে সঙ্গতিপূর্ণ নয়। একজন সাধারণ দলীয় কর্মকর্তা এই ধরনের মিথ্যা ভাষণ কিংবা বিকৃত ভাষণ কিংবা সাম্প্রদায়িক উত্তেজনাপূর্ণ ভাষণ দিতে পারেন, এটা না হলে মানা গেল উনি দিয়েছেন। কিন্তু একজন প্রধানমন্ত্রী, ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম প্রধানমন্ত্রী এমন ভয়ঙ্কর সাম্প্রদায়িক বিদ্বেষপূর্ণ বক্তৃতা করছেন, বক্তৃতার মধ্য দিয়ে সরাসরি বিভাজন তৈরি করার চেষ্টা করছেন। এবং সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের দেশের সংখ্যালঘু মানুষদের টার্গেট করে তাদের বিরুদ্ধে ঘৃণা কুৎসা তৈরি করার চেষ্টা করছেন। এটা অত্যন্ত নিন্দাজনক। এই ধরনের ভাষণ আমাদের দেশের সংসদীয় নির্বাচনের পরিবেশকে কলুষিত করেছে। কোনোদিন একজন প্রধানমন্ত্রীকে এই ধরনের নির্বাচনী ভাষণ দিতে ভারতবাসী কোনোদিন আমরা দেখিনি, আমরা কোনোদিন শুনিনি। প্রশ্ন, এই জায়গায় একটা প্রশ্ন স্বাভাবিকভাবে আসছে। দেশের বেকার সমস্যা, দ্রব্যমূল্য বৃদ্ধি, দলিতদের উপর আক্রমণ, অনেক রকম ঘটনা রয়েছে, অনেক বিষয় বলার মতো রয়েছে। আদৌ কি এই বেকার সমস্যা বা দ্রব্যমূল্য বৃদ্ধি ইত্যাদি নিয়ে কথা বলার মতো আর জায়গায় প্রধানমন্ত্রী নেই, নাকি ইচ্ছে করে বলছেন না? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি 2014 সাল থেকে যে কৌশলটা নিয়েছে, তাদের কৌশলটাই হলো জীবন জীবিকার সমস্যা, জনজীবনের সমস্যা, এগুলো থেকে মানুষের দৃষ্টি সরিয়ে নেওয়া। এবং নির্বাচনের মুখে যখন পরাজয়ের লিখন দেওয়ালে স্পষ্টভাবে ফুটে উঠছে, তখন প্রধানমন্ত্রী একদম রাজনৈতিক বিভাজন
সামাজিক বিভাজন, ধর্মীয় মেরুকরণকে তীব্র করার চেষ্টা করছেন। আমি এক একটা করে উদাহরণ দিচ্ছি কিভাবে আমাদের প্রধানমন্ত্রী কিভাবে কংগ্রেস দলের নির্বাচনী ইশতেহারকে বিকৃত করে বক্তৃতা করছেন। প্রথমত, কংগ্রেস দলের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে যে অসাম্য, ভারতবর্ষের তীব্র অসাম্য, আয় বৈষম্য, এটাকে প্রতিহত করার জন্য প্রয়োজনীয় নীতি গ্রহণ করা হবে। এখন ভারতবর্ষে আয় বৈষম্য আছে, আয় অসমতা আছে, ব্যাপক বৈষম্য আছে, এটা তো সর্বজন স্বীকৃত ঘটনা। সর্বশেষ যে রিপোর্ট এসেছে সেখানে দেখা গেছে যে এই দেশের 1% মানুষ দেশের আয়ের 22% ভোগ করেন এবং দেশের সম্পদে 40% ভোগ করেন। এবং কংগ্রেস দলের নির্বাচনী ইশতেহারে এটাই বলার চেষ্টা করা হয়েছে যে কংগ্রেস দল যদি নির্বাচিত হয় তাহলে তারা এমন নীতি গ্রহণ করবে যাতে আয় অসমতা ও আয় বৈষম্যের প্রশ্নে এটাকে মোকাবেলা করা যায়, এটার সমাধান করা যায়। এটাকে বিকৃত করে প্রধানমন্ত্রী বলেছেন কংগ্রেস দল নাকি নির্বাচিত হলে আমাদের দেশের মানুষের, আমাদের দেশের নারীদের স্ত্রীধন, তাদের মঙ্গলসূত্র এগুলো নিয়ে নেবেন, দেশের মানুষের সমস্ত সম্পদ নিয়ে নেবেন, নিয়ে তারা যাদের অনেকগুলো বাচ্চা আছে যারা ঘুষপেটিয়া তাদের মধ্যে বিতরণ করবেন। এর অর্থটা কি? এবং পরবর্তী সময় তিনি সরাসরি সংখ্যালঘুদের কথা বলেছেন। কংগ্রেস দল নির্বাচনী ইশতেহারটা পড়তে পারেন এবং কংগ্রেস দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন, আপনি আমাদের নির্বাচনী ইশতেহারকে ভিত্তি করে এই ধরনের মিথ্যা ভাষণ দিচ্ছেন, বিকৃত ভাষণ দিচ্ছেন, আপনি দয়া করে সময় দিন, আমি আপনাকে আমাদের নির্বাচনী ইশতেহারে কী আছে সেটা দেখিয়ে দেবো। এটা তো আমরা সবাই দেখেছি কংগ্রেস দলের নির্বাচনী ইশতেহার, প্রধানমন্ত্রীও জানেন নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে যে আয় অসমতাকে, এই প্রশ্নটাকে মোকাবিলা করা হবে। কংগ্রেস উইল অ্যাড্রেস the issue of income inequality which is very much prevalent in Tripura, in India. এটা তো ভালো কথা। আমাদের সংবিধানও তো বলেছে, সংবিধানের ডাইরেক্টিভ প্রিন্সিপালস আছে, রাষ্ট্রনীতি এমনভাবে পরিচালনা করতে হবে যাতে করে সম্পদের কেন্দ্রীকরণ না ঘটে, সম্পদের বিকেন্দ্রীকরণ করতে হবে, এটা হবে রাষ্ট্রের নীতি। কংগ্রেস দলের নির্বাচন ইশতেহারে এটাই বলেছে। এবং সর্বশেষ যে ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি লেভেল রিপোর্ট, সেই রিপোর্টে বেরিয়ে এসেছে ভারতবর্ষে ধনিক রাজ কায়েম হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে কংগ্রেস দলের নির্বাচন ইশতেহারে কথা রাখা হয়েছে। প্রধানমন্ত্রী এটাকে বিকৃত করে বলছেন, এবং ধর্মীয় আবেগ, মঙ্গলসূত্র কাদের? হিন্দু নারীদের মঙ্গলসূত্র। বলেছেন কংগ্রেস দল যদি নির্বাচিত হয় তাহলে হিন্দু নারীদের মঙ্গলসূত্র নিয়ে নেবে, গয়না নিয়ে নেবে, উপজাতিদের গয়না নিয়ে নেবে, সমস্ত সঞ্চয় নিয়ে নেবে, সমস্ত সম্পত্তি কেড়ে নেবে। ও কেন কেড়ে নেবে? সেখানেই ভয়ঙ্কর সাম্প্রদায়িক মেরুকরণের প্রচেষ্টা। কি কেন নিয়ে নেবে? যারা ঘুষপেটিয়া, কাদের ঘুষপেটিয়া বলা হয়, কাদের ঘুষপেটিয়া বলা হয়, অনুপ্রবেশকারী বলা হয়, এবং যারা বহু সন্তান জন্ম দেয়। একটা ধারণা বিজেপি তরফ থেকে, আরএসএস তরফ থেকে করা হচ্ছে যে সংখ্যালঘুরা বেশি সংখ্যক সন্তানের জন্ম দেয়, করা হচ্ছে, সেই কারণে তাদেরকে বলা হয়েছে এই বক্তৃতা। এবং পরবর্তী সময় উনি স্পষ্ট করে বলেছেন মুসলমানদের দিয়ে দেবে। এবং আরেকটা জিনিস দেখুন, কংগ্রেস দলের নির্বাচনী ইশতেহার আছে যে সংখ্যালঘুদের উন্নয়নের জন্য কংগ্রেস দল প্রচেষ্টা গ্রহণ করবে। এটা তো যে কোনো গণতন্ত্রে, যে কোনো গণতন্ত্রের মূল কথা হলো সংখ্যালঘুদের বিষয়টা দেখতে হবে। কংগ্রেস দলের নির্বাচনী ইশতেহারে যেমন সংখ্যালঘুদের উন্নতির প্রশ্ন আছে, সেমনি তফসিলি জাতি, তফসিলি উপজাতি, আদিবাসী, দলিত, অন্যান্য সমস্ত অংশের মানুষেরই সামাজিক অর্থনৈতিক উন্নয়নের প্রশ্নে বিভিন্ন রকম কর্মসূচি, প্রতিশ্রুতি আছে। সেখানে সংখ্যালঘুদের অধিকারের প্রশ্ন কংগ্রেস দল বলেছে আমরা সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করব। আমাদের সংবিধানও তো সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করার কথা বলেছে। সেটা বলেছে। সেটা বলার অর্থ হচ্ছে প্রধানমন্ত্রী এখন নির্বাচনী বক্তৃতা করে বলছেন কংগ্রেস দল যদি ক্ষমতায় আসে তাহলে এই দেশে সমস্ত সম্পদ মুসলমানদের দিয়ে দেওয়া হবে। ঠিক এটাকে একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে আশা করা যায়? এটা তো ভয়ঙ্কর মিথ্যা, এখন ভয়ঙ্কর বিকৃতি, এবং অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের প্রধানমন্ত্রী এই বিকৃতিগুলো করছেন। কংগ্রেস দলের নির্বাচনী ইশতেহারকে বিকৃত করে হিন্দু ভাবাবেগ তৈরি করার চেষ্টা করছেন, হিন্দু ভোট একত্রিত করার চেষ্টা করছেন। ভারতবর্ষের মধ্যে যেহেতু অধিকাংশ মানুষ হিন্দু ধর্মাবলম্বী, তো প্রধানমন্ত্রী তার বক্তৃতার মধ্য দিয়ে এই বিষয়টা তাদেরকে উপস্থিত করার চেষ্টা করছেন, তুমি একজন হিন্দু হিসেবে বিপন্ন, কংগ্রেস দল যদি ক্ষমতা আসে তাহলে কংগ্রেস মুসলমানদের রাজত্ব কায়েম করবে। এই কংগ্রেস দল এই কথা বলেছে।
নির্বাচন ইশতেহারেই কথা আছে? আমি কি বলবো প্রধানমন্ত্রী কংগ্রেস দলের নির্বাচন ইশতেহার পড়েন? নিশ্চয়ই পড়েছেন, উনি জানেন। জানার পরও উনি উদ্দেশ্য প্রণোদিতভাবে ভোটের স্বার্থে, সামাজিক বিভাজনকে তীব্র করার স্বার্থে হিন্দু আবেগ তৈরি করে তথাকথিত হিন্দুত্বের নামে ভোট পাওয়ার জন্য এটা করছেন। ঠিক এই ধরনের ঘটনা অভূতপূর্ব, নজিরবিহীন, অত্যন্ত নিন্দনীয় এবং কোনোভাবেই একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে এটা কোনোভাবেই আশা করা যায় না। উনি প্রধানমন্ত্রীর পদের মর্যাদা নষ্ট করছেন। এই প্রসঙ্গক্রমে একটা বলি, এই যে বিরাসত কর যেটা বলা হচ্ছে, যে অর্থাৎ সম্পদ বা ধন বিতরণ, পুনর্বিতরণ করার বিষয়টা যেটা এলেন, পুরুষোত্তমরা যেটা বললেন, এই প্রসঙ্গ বলি 1985-এ 1985 সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এই বিষয়টি নিয়ে কিন্তু সমস্ত বিষয়টাকে আইনানুগভাবে করা যে সম্ভব না তা আইনানুগভাবে জানিয়ে দিয়েছিলেন এবং এটা সংসদে পাশ হয়ে গিয়েছিল। কিন্তু 2014 থেকে 2019 সালের ভেতরে প্রয়াত অরুণ জেটলি এবং তাঁরই দপ্তরের আরেকজন প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহা বারবার এই বিরাসত করের পক্ষেই কিন্তু কথা বলেছিলেন। এই তথ্যগুলি কিন্তু বেরিয়ে আসছে এই মুহূর্তে প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে। কিন্তু যে জিনিসটা পুরুষোত্তমরা যেটা জানতে চাইছি সেটা হচ্ছে, প্রধানমন্ত্রী আসলে এই জায়গাটা থেকে কেন জোর দিতে চাইলেন? কেন বেকার সমস্যা বা এর উত্তর স্পষ্ট। প্রথমত হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি দল, তারা দেওয়াল লিখন পড়তে শুরু করেছে। নির্বাচন শুরুর পূর্বে তারা যেভাবে আকাশ বাতাস কাঁপিয়ে 400 আসনের গল্প শুনিয়েছিল, যতদিন যাচ্ছে 400 আসনের গল্পটা মাটিতে মুখ থুবড়ে পড়ছে। প্রথম দফার নির্বাচন 102টি আসনের ভোট হলো। আমরা ত্রিপুরা রাজ্যে ভোট প্রহসন হয়েছে আমরা জানি একটা আসনে, কিন্তু 102টি আসনের নির্বাচনে ভোটার টার্ন আউট কত? 62%। এবং এইটা আজকে সারা দেশে স্পষ্ট, বিজেপির পক্ষে কোনো হাওয়া নেই। এখন যত দিন যাচ্ছে প্রধানমন্ত্রী বুঝতে পারছেন নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য তাকে সেই সংখ্যালঘু বিদ্বেষ ঘৃণা ভাষণে ফিরে যেতে হবে। সেই কারণে কিন্তু এটা প্রধানমন্ত্রী মরিয়া হয়ে এই সমস্ত বক্তব্যগুলো করছেন। যত দিন যাবে প্রধানমন্ত্রী এই ধরনের সাম্প্রদায়িক বিদ্বেষপূর্ণ বক্তৃতা আরও ঘন ঘন উনি করবেন, কারণ উনি বুঝতে পারছেন এগুলো ছাড়া বিজেপির কাছে অন্য কোনো রাস্তা খোলা নেই। কারণ বিজেপি দল দেখবেন অতীত বর্তমান নিয়ে কোনো কথা বলবেন না, অতীত নিয়ে কথা আর 2047-এর ভারতবর্ষ নিয়ে কথা, কিন্তু বর্তমান ভারতবর্ষ নিয়ে কথা নেই। এবং বিজেপি দল কি, কংগ্রেস বলছে জাত সমীক্ষা, মানে কাস্ট সেন্সাস হবে। এই কাস্ট সেন্সাসকে বিজেপি দল কীভাবে প্রধানমন্ত্রী বিকৃত করে ব্যাখ্যা করছেন? বিজেপি দল কীভাবে ব্যাখ্যা করছেন? প্রধানমন্ত্রী কীভাবে বলছেন কাস্ট সেন্সাসের নামে? প্রধানমন্ত্রী আরও কি বলছেন যে কংগ্রেস দল ক্ষমতায় এলে নাকি SC ST OBCদের থেকে রিজার্ভেশন, তাদের জন্য যে রিজার্ভেশন আছে এটাকে কেড়ে নিয়ে সংখ্যালঘুদের জন্য রিজার্ভেশন করা হবে, এ কথা বলেছেন। প্রধানমন্ত্রী বলছেন যে যেহেতু কংগ্রেস দলের নির্বাচনে সংখ্যালঘুদের অধিকারের কথা বলা আছে, সেই কারণে নাকি প্রধানমন্ত্রী মনে হচ্ছে এই ইস্তেহার পরে মুসলিম লীগের কথা। এগুলো তো সম্পূর্ণ মিথ্যা ভাষণ। একজন প্রধানমন্ত্রী মিথ্যা ভাষণ দিচ্ছেন, বিকৃত ভাষণ দিচ্ছেন, এটা বলতেও আমাদের খারাপ লাগে, কারণ আফটার অল হি ইজ এন প্রাইম মিনিস্টার। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের প্রধানমন্ত্রী যত দিন যাচ্ছেন তত তিনি বেশি বেশি করে প্রধানমন্ত্রী পদের মর্যাদাকে মাটিতে ধুলায় মিশিয়ে দিচ্ছেন। ওই ধরনের মিথ্যা এবং ঘৃণা ভাষণ, হেট স্পিচ, এবং উনি ধর্মকে ব্যবহার করছেন। আমাদের পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে আছে ধর্মের নামে কোনো ভোট চাওয়া যায় না, এটা একটা ইলেকট্রাল অফেন্স। কারণ আমাদের দেশে ধর্মের নামে ভোট চাওয়া যায় না। কিন্তু প্রধানমন্ত্রী কী বলছেন? প্রধানমন্ত্রী রাম মন্দির প্রতিষ্ঠার জন্য কৃতিত্ব দাবি করছেন, প্রধানমন্ত্রী রামলালা প্রতিষ্ঠার জন্য কৃতিত্ব দাবি করছেন। প্রধানমন্ত্রী বিরোধীরা যেহেতু তারা রাম মন্দির উদ্বোধনে যায়নি, সেই জন্য তাদেরকে বলছেন তারা হিন্দু বিরোধী। তারা কি এর জন্য জানি? তারা বলেছিল যে রামলালা কিংবা রাম মন্দির অনুষ্ঠানকে বিজেপি RSS একটি রাজনৈতিক কর্মসূচিতে পর্যবেসিত করেছে, সেই কারণে আমরা RSS বিজেপি রাজনৈতিক কর্মসূচিতে যাব না। আমাদের রাম মন্দির নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা রামকে নিয়ে রাজনীতি, রামকে নিয়ে ব্যাপারে আমরা অংশগ্রহণ করব না।
এটাকে প্রধানমন্ত্রী নির্বাচনী ভাষণে উনি বলছেন যে প্রকারান্তরে বিরোধীরা হিন্দু বিরোধী এবং তারা রাম মন্দির প্রতিষ্ঠা উদ্বোধনে যায়নি। কেন যায়নি? কারণ তারা রামকে পছন্দ করে না। এটা তো ধর্মের নামে ভোট। উনি পরোক্ষে আমি হিন্দুদের ত্রাতা, আমি হিন্দুদের পরিত্রাতা, আমাকে ভোট দাও, ধর্মের নামে ভোট চাইছেন। এটা তো পরোক্ষে ছিল। এখন উনি প্রত্যক্ষভাবে এই ধর্মের নামে ভোট চাইছেন, সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষ তৈরি করছেন। এটা ঘৃণাভাষণ। অবিলম্বে নির্বাচন কমিশনকে, যদি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বিন্দুমাত্র অবশিষ্ট থাকে, অবশ্যই প্রধানমন্ত্রীর ভাষণের উপর সেন্সার করা দরকার। প্রধানমন্ত্রীকে তিরস্কার করা দরকার যে আপনি নির্বাচনী অসদাচরণ করছেন, ইউ আর কমিটিং ইলেকট্রাল মিসকন্ডাক্ট, এটা করা দরকার। আগামীকাল এই রাজ্যের একটা নির্বাচন, একটা আসনে, এবং সেই সাথে এটাকে নিয়ে 13টি রাজ্যে 88টি আসনে নির্বাচন হবে। কি আশা করছেন? কেমন হতে পারে নির্বাচন? কি স্বাভাবিক হবে বলে মনে করছেন? ত্রিপুরার নির্বাচন, ত্রিপুরা তো ভয় ভীতি চাপা সন্ত্রাসের পরিবেশে নির্বাচন হচ্ছে। এখানে নির্বাচন কমিশন পশ্চিম ত্রিপুরা আসনে নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে। আগামীকালও নির্বাচন কমিশনের ভূমিকা একই থাকবে বলে আমার ধারণা। এর মধ্যে মানুষ কতটা সন্ত্রাস মোকাবেলা করে ভোট দিতে পারবেন সেটাই প্রশ্ন। আমরা আশা করব মানুষ ভয়ভীতি উপেক্ষা করে ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং একজন দুজন এসে বলে গেল আপনি ভোট দেবেন না, দাদা চলে যান, তাদেরকে প্রশ্ন করতে হবে, এটা আমার অধিকার। তোমাকে এই ছেলে খেলা করার হিম্মত কে দিল? তোমাকে এই কথা বলার সাহস কে দিল যে আপনি দাদা ভোট দেবেন না, ভোট না দিয়ে বাইরে চলে যান? এটা ভোটারদের এই প্রশ্ন মুখের মতো জবাব দিতে হবে। তাহলেই ত্রিপুরার মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। লোকসভা নির্বাচনের পশ্চিম ত্রিপুরা আসনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, রামনগরের নির্বাচন প্রহসনে হয়েছে। তারা পূর্ব ত্রিপুরা আসনের নির্বাচন প্রহসনে পরিণত করার চেষ্টা করবে। এখানেও তো আমরা দেখছি খোয়াইয়ে একজন মন্ত্রী, যেই মন্ত্রী কথা বেশি বলেন, কি বলবো, ওই মন্ত্রীর নাম মুখে আনাটা বোধহয় উচিত হবে না, আমি আনতে যাই না, আমার রুচিতে বাধে। উনি খোয়াইয়ে গিয়ে আমি দেখলাম উনি বক্তৃতা করছেন, এই বুথে আমাকে যদি সর্বোচ্চ ভোট পাই 2 লক্ষ টাকা দেওয়া হবে, ওনার তরফ থেকে দেওয়া হবে। মানে মন্ত্রীর পকেটে টাকার গাছ আছে, কোথা থেকে টাকার গাছ আছে আমরা জানি না, 2 লক্ষ টাকা করে দেবেন বলছে। এই ধরনের তো এটাও তো এক ধরনের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা। এই একজন মন্ত্রী প্রকাশ্যে করছে নির্বাচন কমিশনে ঘুমিয়ে আছে। তারা কি এই এখন তো গ্রীষ্মের দাবাদাহ, এর মধ্যেও কি নির্বাচন কমিশন নাকে তেল দিয়ে ঘুমিয়ে আছে? দেখতে পাচ্ছেন না? আমাদের মুখ্যমন্ত্রী কী বক্তৃতা করছেন, ওই প্রাক্তন মুখ্যমন্ত্রী কী বক্তৃতা করছেন? কোনো তো ব্যবস্থা নেই। এই পরিবেশে ত্রিপুরাতে নির্বাচন হচ্ছে। দেখা যাক কালকে কী হবে, মানুষ কীভাবে ভোটাধিকার প্রয়োগ করেন আমরা দেখব। খবরদার কথা নয়, নজর রাখছি। এর আগেও বলেছিলাম, নির্বাচন কমিশন যদি সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করেন তাহলে তাদের ভূয়সী প্রশংসা করব, আর যদি করতে না পারেন চরম সমালোচনা করব। এখন অবধি যা পরিস্থিতি তাতে কিন্তু খবরদার কথা নয়, হতাশ। আমরা আশা করছি যে ভাষণ নিয়ে কথা বলছি, দেশের সমস্ত রাজনৈতিক দল, ভারতবর্ষ পৃথিবীর কাছে বৃহত্তম গণতান্ত্রিক দেশ বলে চিহ্নিত, এই চিহ্নটিকে প্রশ্ন চিহ্নে যাতে পরিণত না হয় সেদিকে সবাই নজর রাখবেন, এই আশা ব্যক্ত করে আজকে অনুষ্ঠান শেষ করছি। আর এটা কিন্তু শুধু রাজনীতির কথা নয়, যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন গণতান্ত্রিক মানুষ, আমাদের ন্যূনতম নৈতিক দায়িত্ব হচ্ছে প্রধানমন্ত্রীর এই ধরনের মিথ্যা ভাষণ। দেশের প্রধানমন্ত্রী যখন এই ধরনের ভাষণ দেন তখন কিন্তু দেশের সামনে বিপদটা ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। উনি তো সামাজিক ঐক্য ভাঙার চেষ্টা করছেন, উনি তো আমাদের সম্প্রীতি ফ্যাটার্নিটি ভাঙার চেষ্টা করছেন ভোটের জন্য। উনি কংগ্রেস দল, বিরোধী দলের নির্বাচনী ইশতেহারকে বিকৃত করে এমনভাবে রাখছেন মানুষের কাছে, যার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশের সামাজিক ঐক্যকে ভেঙে চৌচির করে দেওয়া। এটা শুধু রাজনৈতিক দলের কর্তব্য নয়, যে কোনো নাগরিকের কর্তব্য। না হলে কিন্তু ইতিহাস আমাদের ক্ষমা করবে না। আমরা যদি এই মুহূর্তে চুপ থাকি, আগামী দিনে কিন্তু এর জন্য আমাদের অনেক ক্ষয়ক্ষতি পোহাতে হবে। পুরুষোত্তমদার সঙ্গে একমত পোষণ করেই বলি যে পৃথিবীর কাছে যখন আমাদের এই দেশ বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে চিহ্নিত হয়েছে, আমাদের আশা দেশের সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ব যারা বক্তব্য রাখছেন
তারা এই চিহ্নটিকে প্রশ্নচিহ্নে পরিণত করবেন না। আপনারা বক্তব্য রাখুন, আমরাও শুনতে আগ্রহী। আমরা আলোচনা করব, প্রতি আলোচনা হবে, সব কিছু ঠিকঠাক থাকবে। দেশের গণতন্ত্র বজায় রাখার এই লড়াইয়ে আপনারাও সামিল হন। আজকে এইটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।